মিস্টার নীরব, আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আল্লাহ সহায় হলে আর কোনো সমস্যা হবে না আপাতত। আর নার্স নিয়ম মতো ওষুধ দিয়ে দিবে। আল্লাহর কাছে দোয়া করুন, 12 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। আর আমাদের রোগীর জন্য আমি অতিরিক্ত একজন নার্স চাইব, যেন সব কিছু দেখাশোনা করে। এর জন্য আমি অতিরিক্ত কিছু টাকা দিব। ডক্টর বললেন, টাকার প্রয়োজন পড়বে না, আমি বলে দিব নার্সকে। আমি চলে আসলাম কেবিনে। ঢুকতেই নাবিলা প্রশ্ন ছুড়ে দিল, ডক্টর কি বলল? বলছে 12 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে। আর কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হয়েছে। আচ্ছা নাবিলা, আমি এখন যাই। আপনি কাল সকালে 10টায় রেডি থাকেন, আমি নিতে আসব। কালকে ইন্টারভিউ। আচ্ছা, আপনি যান, আমি রেডি থাকার চেষ্টা করব। আচ্ছা, আর একজন নার্স আন্টির খেয়াল রাখবে, চিন্তার কিছু নেই। আচ্ছা যান, অনেক রাত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই। বাসায় এসে দরজায় কলিং চাপতে আম্মা এসে দরজা খুলে দিল। আমি ঘরে ঢুকতে ঢুকতে আম্মাকে বললাম, আব্বা কই? ঘরে কাজ করছে, দরজা লক করতে করতে বলল। আব্বার ঘরে ঢুকতে ঢুকতে আমি বললাম, আব্বা তোমার সাথে একটা কথা ছিল। আগে বল, চাঁদ আজ কোন দিক দিয়ে উঠেছে? এত তাড়াতাড়ি বাসা ফিরলি যে? আমার কথা শোনো, কাল থেকে আমি অফিস চালাবো, তুমি বাসায় থাকবা। ম্যানেজারকে বলে দাও কাল নতুন বস আসবে। এই ওয়েট, তুই এইদিকে আয় আগে, দেখি তোর শরীর ঠিক আছে নি? আব্বা আমার সবই ঠিক আছে, তুমি শুধু ম্যানেজারকে বলে দাও। আচ্ছা বলে দিমুনি, কিন্তু তোরে এত করে বলার পরও অফিসে যাবি না যাবিই না। আজ কেন হঠাৎ যেতে পাগল হলি? তোর মতলব বলতো। আমার একটা অনুরোধ আছে তোমার কাছে শুধু। সেটা তো প্রথমেই বুঝতে পেরেছি, বলে ফেল। আসলে আব্বা, একটা মেয়ের একটা চাকরির খুব প্রয়োজন। আমি চাই তাকে সাহায্য করতে। আমি বস হয়ে গেলে আমার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ওকে একটা চাকরির সুযোগ করে দিতে চাই। বুঝলাম, কিন্তু পুরো ঘটনা খুলে বল। আসলে আব্বা, মেয়েটাকে আমার খুব পছন্দ। ওর বাবা নেই, মা আর ছোট একটা বোন আছে শুধু। ওর মা খুব অসুস্থ। কাল রাতে ওর মাকে হসপিটালে। এরপরের সব বললাম আমি। আচ্ছা, যে মেয়েকে সাহায্য করার জন্য তুই তোর খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে চেষ্টা করছস, ওর চাকরি ফাইনাল। আর কাল থেকে তুই খন্দকার ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে অফিসে যাবি। আমি ম্যানেজারকে সব বলে দেবনি। এখন যা তাহলে ঘুমা, কাল থেকে তোর নতুন অধ্যায় শুরু। লাভ ইউ আব্বু। আচ্ছা আব্বু, তুমি ম্যানেজারকে বলে দিও আমাকে যেন সব কিছু বুঝিয়ে দেয়। উঠে আমার ঘরে চলে যেতে পা বাড়াতেই আম্মা বলে উঠল, কী রে, মেয়েটার ছবি আছে তোর কাছে? না মা, নেই। কিন্তু কেন? মার কথায় মনে পড়ল সিবির সাথে তো ছবি আনতে মনে নেই। মা বলল, আচ্ছা, তোর জানা লাগবে না। আচ্ছা আব্বু, সিবিতে কি ছবি না দিলে হবে না? আসলে মেয়েটা পর্দা করে তো, তাই। তোর যদি মনে হয় যে না, কোনো সমস্যা নেই, বিশ্বাস আছে তোর, তাহলে প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো ফর্মালিটির জন্য হলেও একটা ছবি দিতে, পর্দা করা অবস্থায় হলেও। মাশাআল্লাহ, মেয়ে পর্দা করে? ভালোই তো। খুশি হয়ে আম্মা বলল। আমি বললাম, এখন গেলাম, অনেক রাত হয়েছে। জীবনের প্রথম এত বড় একটা দায়িত্ব কাঁধে নিচ্ছি, জানি না কতটুকু সফল হতে পারি। যাই হোক, এখন চিন্তা করলে হবে না, সব পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখতে হবে, আস্থা হারালে হবে না। এখন একটা ঘুমের প্রয়োজন। 8:30-এর অ্যালার্ম দিয়ে ঘুমালাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। অ্যালার্ম অফ করে আবার ঘুমাতে যাব, পরক্ষণে মনে পড়ল এখন আমার কাঁধে বিশাল দায়িত্ব, ঘুমালে হবে না। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলাম, খাবার টেবিলে আসলাম। কিরে, আজকে যেন তুই আমাকেও হারিয়ে দিলি। যাই হোক, আজ সবাই একসাথে সকালে নাস্তা করব। টেবিলে এসে বসতে বসতে আব্বা বলল, আব্বু, পরে ম্যানেজারকে সব বলেছিলে? হ্যাঁ, সব কিছু বলা হয়েছে, তুই শুধু যা। আর আজকে ফর্মাল ড্রেসে তোকে সত্যিই বস মনে হচ্ছে, হাসতে হাসতে বলল আব্বা। কার ছেলে দেখতে হবে না? খাবার বেড়ে দিতে দিতে আম্মা বলল, হ্যাঁ তা তো হবেই। তোমার একার ছেলে নাকি? আমারও তো ছেলে। শুধু ভুল করলেই আমার একার ছেলে হয়ে যায়। হয়েছে, এবার তো থামো, আর আমার জন্য দোয়া করো যাতে সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। মার দোয়া ছেলের সাথে সবসময় থাকে। তুই চিন্তা করিস না বাবা, সব ভালোই হবে। আচ্ছা, আমি এখন যাই তাহলে। সাবধানে যাস। আর অফিসের সামনে ম্যানেজার অপেক্ষা করবে তোর জন্য। আমি আচ্ছা বলে চলে আসলাম। বের হয়ে হসপিটালে আসলাম।
কেবিনে গিয়ে দেখলাম নাবিলার মা নাবিলার সাথে কথা বলছে। আমি গেলাম ভিতরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো? নাবিলা আর নাবিলার মা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জি আলহামদুলিল্লাহ ভালো। আন্টির জ্ঞান ফিরেছে কখন? নাবিলাকে উদ্দেশ্য করে বললাম। ভোরে 6টার দিকে হবে। আচ্ছা, আপনাকে কালকে বলেছিলাম মনে আছে? আছে, কিন্তু মাকে একা রেখে? আপনার মাকে সবসময় খেয়াল রাখার জন্য একজন নার্স আছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হলে আপনার চাকরিটা প্রয়োজন, তাই না? অনেক বেশি প্রয়োজন। আন্টির দিকে একবার চোখ বুলিয়ে আমি বললাম, আচ্ছা তো রেডি হন তাড়াতাড়ি, এমনি লেট হয়ে যাচ্ছে, আমি বাইরে অপেক্ষা করছি, আপনি আসুন তাড়াতাড়ি। নাবিলা বলল, আচ্ছা যান, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন, প্রথম দিন, আজকে দেরি করলে হবে না। ঠিক আছে। আমি চলে এসে বাইরে দাঁড়ালাম, একটা সিগারেট হাতে নিয়ে ধরালাম। গাড়ির সাথে আনমনের চেয়ে সিগারেট টানছি। পেছন থেকে ভেসে আসলো, সিগারেট খাওয়া কি ছাড়া যায় না? পেছন ফিরে দেখলাম নাবিলা। সব জিনিস চাইলেই ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া যায় না। কিছু জিনিস সব সময় আগলে রাখতে হয়, কারণ দুঃসময় যে সেই জিনিসগুলি শেষ ভরসা হয়েছিল। তা ঠিক, কিন্তু সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে শুনে নিজের ক্ষতি করবেন? জেনে শুনে আমরা নিজের কত ক্ষতিই না করি। এই আর এমন ক্ষতি। আচ্ছা এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। তার উপর আপনার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। আমি ছবি তুলতে চাই না। ছবি ছাড়া সিভি অসম্পূর্ণ, কেউ নিতে চাবে না তো? আমি আমার ফোন দিয়ে তুলে সেটা প্রিন্ট করে নিব, পর্দা করা অবস্থায়, আপনার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। বলে আমি গাড়ি স্টার্ট দিলাম। একটা দোকান থেকে ছবি তুলে প্রিন্ট করালাম। মেয়েটা ক্যামেরায় চোখ তুলে তাকানোর জন্য যেন যুদ্ধ করলো। তারপরও সুন্দর দেখাচ্ছে ছবিতে, যদিও শুধু চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আপনি গাড়িতে উঠে বসেন, আমি একটু আসছি। নাবিলা বলল, আচ্ছা। একটা ফুলের দোকান থেকে একটা সুন্দর ফুল নিলাম, এনে গাড়ির সামনে রেখে গাড়ি ছাড়লাম। নাবিলা বলল, ফুল আনলেন কেন? একটা প্রয়োজন এনেছি। ও আচ্ছা। নীরব বলল, শুনেন, আমি আপনাকে অফিসের সামনে ছেড়ে দিয়ে আসব। পরে আমার একটা কাজ আছে, ওইখানে যেতে হবে। আপনার সিভিটা নিয়ে আপনি ভিতরে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর ভয় পাবেন না কোনো, আত্মবিশ্বাস রাখুন। কিছুক্ষণ পরেই আমি এসে পড়েছি আর নাবিলাকে বললাম, ওই অফিসে যান, গিয়ে বসেন। বলবেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আচ্ছা আমি গেলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাড়িটা ব্রেক করে অন্য রাস্তা ঘুরে আবার অফিসে যাচ্ছি। ওইদিকে নাবিলা অফিসের ভিতরে যেতেই শুনলো আজ নাকি নতুন বস আসবে। তাকে দেখে একজন এসে বলল, কিছু চাই আপনার? আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। আমি যতটুকু শুনেছি অ্যাসিস্ট্যান্ট বলে নিয়োগ দেওয়া হয়েছে। ও আচ্ছা, একটা ধাক্কা খেয়ে বলল নাবিলা। কিন্তু আমি শিওর না। আপনি বসুন, নতুন বস আসার সময় হয়ে গিয়েছে। নাবিলা সিটে বসল। ওইদিকে নতুন বস আসায় সবার আওয়াজ শোনা যাচ্ছে। তিনি ভেতর দিয়ে ঘুরে অফিসে সব কিছু পরিদর্শন করে চলে গেলেন। কিন্তু এত মানুষের ভিড়ে বসকে দেখা হলো না। মন মরা হয়ে বসে আছে নাবিলা। চাকরিটা না পেলে যে তার সব শেষ হয়ে যাবে। নীরব কি তাহলে এইসব জানতো? জানলে তো আর আমাকে পাঠাতো না। একটু পরে কেউ একজন এসে নাবিলাকে বলল, আপনাকে নতুন বস ভেতরে ডাকছে। আমি তার সাথে পেছনে পেছনে গেলাম। তিনি আমাকে ভেতরে যাওয়ার কথা বলে চলে গেলেন। আমি অনেক সংশয় নিয়ে দরজা নক করলাম। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। থ্যাংক ইউ স্যার। প্লিজ সিট ডাউন। আপনি? হ্যাঁ, আমি আপনার বস, রাহিয়ান রিফাত নীরব। সিভি দেখার প্রয়োজন নেই, সাইডে রেখে দিন। আজ থেকে আমি আপনার বস, আর আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি যে এই চাকরির জন্য যোগ্য কিনা সেটা তো দেখার প্রয়োজন আছে। আমি এখন আপনার বস, কোনো কিন্তু শুনতে চাই না। আর আপনি বাদে কেউ অ্যাপ্লাইও করেনি চাকরির জন্য, সো আপনাকেই চাকরিটা দেওয়া হচ্ছে। স্যালারি নিয়ে চিন্তা করবেন না, প্রতি মাসের 5 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে কি করব বুঝিয়ে দিতে হবে। আমারও কোনো অভিজ্ঞতা নেই, আজই প্রথম জয়েন করেছি। পেছনে ছবিটা দেখেছেন? ইনি আমার বাবা হন, এই কোম্পানির মালিক। অনেক কষ্ট করে এত বড় করেছি অফিসটা। ছবিটা আজই আমি লাগিয়েছি। আব্বুর চেম্বারে আব্বুর চেয়ারে বসে অফিস চালাবো, আব্বু পাশে না থাকলে হবে? আপাতত আপনি
আমার সাথে থাকবেন সব সময়, এটাই আপনার কাজ। আচ্ছা, আজ থেকে তাহলে আপনি আমার বস, সুতরাং স্যার বলেই ডাকবো। অফিসের ভিতর স্যার বললেন, আপনি করে বলতে ইচ্ছে হলে সেটাও বলতে পারেন, আমার সমস্যা নেই। ওকে স্যার। আমি কোথায় থাকবো? আপনি চেম্বারে থাকাকালীন আজকে এখানেই থাকতে পারেন, কাল থেকে আপনাকেও ডেস্ক দেওয়া হবে। ওকে স্যার। আচ্ছা চলুন, এখন সবার সাথে আপনার পরিচয় করিয়ে দিয়ে আসি। ম্যানেজারকে নিয়ে আমি নাবিলার সাথে সবার পরিচয় করিয়ে দিলাম আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ম্যানেজার আমাকে টুকটাক সব বুঝিয়ে দিচ্ছে, আমিও ম্যানেজারের কথা মতো ঠিকঠাক মতো করলাম। দুপুর হয়ে গেছে, আমি বের হয়ে চলে আসতে আসতে, এই যে নাবিলা চলুন। কোথায় যাব? আপনি এখন অফিসে আছেন আর আমি আপনার বস, আপনাকে বলছি আমার সাথে আসতে। আসুন। সরি স্যার, চলুন। নাবিলাকে নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। রাস্তায় গাড়ি থামিয়ে খাবার পার্সেল করে নিলাম। নাবিলাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। আম্মা কেমন আছো তুমি? কেবিনে ঢুকতে ঢুকতে নাবিলা বলল, আপু, আম্মা একটু আগে ঘুমিয়েছে, আমার না খুব ক্ষুধা পেয়েছে। মায়েশা, এইদিকে আসো, তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। ভাইয়া, কি এনেছো আমার জন্য? দৌড়ে আমার কাছে এসে বলল মায়েশা, এই নাও, এটা তোমার জন্য আর এটা তোমার আপুর জন্য। দুইটা পার্সেল দিয়ে বললাম, আম্মুর জন্য কিছু আনেননি? আম্মু তো কিছু খায়নি এই কয়েকদিন ধরে। তোমার আম্মু খাচ্ছে, ওই যে একটা প্যাকেট দেখছো সাদা পানির মতো, ওইটাই তোমার আম্মুর খাবার। এই খাবার মুখ দিয়ে খায় না। ও আচ্ছা, আচ্ছা নাবিলা, শোনো, আমি বাসা থেকে আসতেছি, আপনি মাইশার সাথে খেয়ে আন্টির পাশে থাকেন। আমি অফিসে যাওয়ার সময় আপনাকে নিয়ে যাব। আচ্ছা, আপনি যান, আমি রেডি হয়ে থাকব। আল্লাহ হাফিজ। আচ্ছা, গেলাম, আল্লাহ হাফিজ। আমি বের হয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আসতেই দেখলাম আব্বা আম্মা আমার জন্য অপেক্ষা করছে, ওরা নাকি আমার সাথে খাবে খাবার টেবিলে। কেমন লাগলো? আব্বা জিজ্ঞেস করলেন। ভালোই, তোমার অফিস বলে কথা, সবই সাজানো গোছানো। ম্যানেজার আমাকে মোটামুটি সবই বুঝিয়ে দিয়েছে। তা যার জন্য তুই এত পরিবর্তন হলি, সে মহিষী মেয়ে চাকরিতে জয়েন করেছে? হ্যাঁ আব্বু, জয়েন করেছে। আমি হসপিটালে নামিয়ে দিয়ে এসেছি, বলেছি যাওয়ার পথে নিয়ে যাব। ও আচ্ছা, তা ওর স্যালারি সম্বন্ধে কিছু বলেছিস? না, কিছুই বলিনি। আমি কিভাবে স্যালারি নির্ধারণ করব তোমার অনুমতি ছাড়া? যেহেতু অফিসের সিদ্ধান্ত এখন তোর কাঁধে, সুতরাং সব সিদ্ধান্ত এখন তো তোরই নিতে হবে। তা মেয়েটা স্যালারির কথা জিজ্ঞেস করেনি? না, জিজ্ঞেস করেনি, চাকরি পেয়ে মহা খুশি। স্যালারি যেমনই হোক মোটামুটি একটা তো এখন পাবে, এটা ভেবে হয়তো। আচ্ছা, তোর মতে কত টাকা স্যালারি হলে ভালো হবে? 25 থেকে 30,000 হলেই হবে। এমনিতেও তো যতটুকু শুনলাম ম্যানেজারের থেকে সবারই মোটামুটি 30,000-এর উপর বেতন। সেই হিসেবে আমি বলবো ওকে জম করে হলেও 30,000-ই ভালো হবে। আচ্ছা, আমি ম্যানেজারকে বলেছি, তুই যা বলবি তাই যেন করে। দুজনের কথার মধ্যে মা বলে উঠল, আচ্ছা, সিভির সাথেতেও ছবি দেওয়ার কথা, পরে দেয়নি? ছবি দিয়েছে, কিন্তু চোখ ছাড়া কিছুই দেখা যায় না। দেখবা? দেখি মেয়েটা কতটা সুন্দরী যে আমার ছেলেটাকে এত পরিবর্তন করে দিয়েছে। এই নাও দেখো। মোবাইলটা হাতে নিয়ে বললাম, তোমার দেখা শেষ হলে আমাকেও একটু দিও, দেখতাম। এই নাও দেখো, চোখ দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সুন্দরী। আব্বার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বললাম, মোটামুটি খারাপ না। হ্যাঁ হয়েছে, তোমাদের খারাপ ভালো নিয়ে আমার খাওয়া শেষ, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। উঠে নিজের রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হলাম নাবিলার উদ্দেশ্যে। হসপিটালে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এখন মোটামুটি কেমন আছেন? মোটামুটি ভালোই। এখান থেকে বাসা যাব কবে? কাল আপনার অপারেশন হয়েছে, কম হলেও আরও 5-6 দিন থাকলে ভালো হবে। তার উপর নাবিলাও কাজ নিয়ে ব্যস্ত থাকবে, বাসায় আপনাকে খেয়াল রাখবে কে? আন্টি আর কিছু বলল না। আপনি এখন আর চিন্তা করবেন না, নাবিলা যে চাকরি পেয়েছে মোটামুটি ভালোই চলবে আপনাদের। নাবিলাকে উদ্দেশ্য করে বলল, নাবিলা, এখন চলুন, অফিসে যেতে হবে তো। নাবিলা বলল, চলুন। গাড়িতে একসাথে বসে আছি, নীরবতা ভেঙে বললাম, আচ্ছা নাবিলা, আপনার শখ কি? গরিবের শখ বলতে কিছু থাকে না। আচ্ছা, আপনি কোথাও ঘুরতে যাননি কখনো? না, তেমন সময় হয়ে ওঠেনি, কিন্তু ছোট থেকেই আমার ঘুরতে অনেক পছন্দ। আচ্ছা, আর কিছু বললাম না, অফিসে চলে আসলাম। ঘণ্টাখানেক সব ফাইল চেক করে আবার নাবিলাকে নিয়ে বের হলাম। এখন আবার কোথায় যাবেন? একটু আগে না মাত্র আসলাম।
একটা কাজ পড়ে আছে, এখনই যেতে হবে, চলুন আমার সাথে। নাবিলা কিছু বলল না, আর আমার সাথে গাড়িতে বসে বাইরে ছুটে চলা গাছপালা মানুষজন দেখছি। সরি, ছুটি তো চলছি, আমরা বাকি সবই স্থির। নিস্তব্ধতা কাটিয়ে বললাম, আচ্ছা নাবিলা, আপনি যে আগে কাজ করতেন ওইখানে স্যালারি কত পেতেন? 12,000 টাকা দিত, কোনো বন্ধ ছিল না? ও আচ্ছা, 12,000 টাকা চলতো আপনাদের সংসার? হ্যাঁ, মোটামুটি ভালোই চলতো। আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন? তেমন নির্দিষ্ট কিছু নেই। আচ্ছা নামুন, এসে গেছি। শহরের বড় একটা পার্কে আসলাম। গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই ছোট্ট একটা মেয়ে ফুল বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া একটা ফুল 20 টাকা নেবেন? আজকে একটাও বিক্রি হয়নি এখনও, আপনি প্রথম, একটা নেন। একটা নিলে কি হবে? হ্যাঁ হবে ভাইয়া। আচ্ছা আমাকে 5টা ফুল দাও। এই নেন ভাইয়া। আমাকে না, তোমার আপুকে দাও। আপু আজ নতুন চাকরি পেয়েছে। ফুলগুলো দিয়ে বলো, আপু আপনাকে অভিনন্দন। আমার কথা মতো মেয়েটিও তাই করলো। তোমার কাছে কতগুলো ফুল আছে? 60টার মতো হবে ভাইয়া। কেন, আপনি সবগুলো নেবেন? নিলে 10টা ফুল এমনি দিয়ে দিব। হ্যাঁ তাহলে সবগুলোই দাও। এই নাও টাকা। 1,000 টাকার একটা নোট দিয়ে বলল, এই নেন ভাইয়া। এখনও বাঁধনি খুলিনি, সবগুলো একসাথেই আছে। আমাদের 5টাই হবে, বাকিগুলো আমি তোমাকে দিলাম। তুমিও তো একটা ফুলই। দুপুরে খেয়েছো? না, ফুলগুলো বিক্রি হলে গিয়ে খাবো। এখন আগে খেয়ে এসো, তারপর বিক্রি করো, যাও। ভাইয়া আপনাদের অনেক মানিয়েছে, আর আপনি অনেক ভালো। দোয়া করবো যেন আপনি কখনো কষ্ট না পান। নাবিলার দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা নাবিলা, চলুন আপনাকে পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। দুজনে ভিতরে ঢুকলাম। সবার চোখের চাহনি দেখে বুঝতে পারছি সবাই আমাদের প্রেমিক প্রেমিকা ভাবছে। ভাববেই না কেন, দুজনই মানুষ, সাথে একগুচ্ছ গোলাপ। চলুন ওইখানে বসি। আচ্ছা চলুন। ফুচকা খাবেন? অনেক আগে খেয়েছিলাম, এরপর আর খাওয়া হয়নি। এই যে ভাই, এখানে 1 প্লেট ফুচকা দিয়েন। নাবিলা, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দেন তাহলে বলবো। অনুমতি চাওয়ার কি আছে, বলুন প্লিজ। আমি আসলে, আমাকে থামিয়ে দিয়ে ফুচকাওয়ালা বললেন, ভাই এই নেন ফুচকা। নাবিলা, এই নিন ফুচকা, খেয়ে নিন। আপনিও নেন। মুখের পর্দার নিচ দিয়ে হাত ঢুকিয়ে একটা মুখে দিয়ে বলল, আমি এসব খাই না, আপনি খান। আচ্ছা আপনি জানি কি বলতেছিলেন? মানে কিভাবে বলবো বুঝে উঠতে পারতেছি না। এত দ্বিধাবোধ না করে বলে ফেলুন। আসলে আন্টি অসুস্থ, জানি। আমাকে একটা প্রজেক্টের কাজের জন্য 3 দিনের জন্য সিলেট যেতে হবে। হ্যাঁ জানতো, আপনার জন্য দোয়া রইল। 3 দিন পর তো আবার আসছেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে আপনারও যেতে হবে। মানে তাহলে আমাকে দেখাশোনা করবে কে? আমি এটার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। এটা আমি পারবো না। মা আর মাইশাকে একা ফেলে রেখে আপনি প্লিজ আমাকে জোর করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি প্রজেক্টটা পিছিয়ে দিচ্ছি তো। আপনাকে ছাড়া তো আর যাওয়া যাবে না। কেন, আমি না গেলে কি হবে? তেমন কিছু হবে না, আপনি যান। আপনি না গেলে অনেক কিছুই হবে। যাই হোক, আন্টি সুস্থ হলেই যাবনে। আচ্ছা এখন চলুন, বিকেলে ঘুরিয়ে সন্ধ্যা হচ্ছে। হসপিটালে যেতে হবে। মাইশা কি করছে না করছে কে জানে। চলুন তাহলে। ফুচকার টাকা দিয়ে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। আচ্ছা নাবিলা, আপনি যান, আমি আপনাদের রাতের খাবার নিয়ে আসি। আচ্ছা। চলে গেল এই বলে নাবিলা। নাবিলা ভিতরে চলে গেলে আমি গিয়ে কিছু খাবার কিনে হসপিটালে দিয়ে যাওয়ার পথিমধ্যে ডক্টরের সাথে দেখা। তিনি বললেন, আন্টি মোটামুটি ভালোই এখন, ওনাকে কাল পরশু ছেড়ে দেওয়া হবে। খাবারগুলো নাবিলাকে দিয়ে বললাম, আন্টিকে বলেছে কাল পরশু ছেড়ে দেওয়া হবে, বাসায় নিয়ে যেতে পারবেন। ভালোই তো, তাহলে হসপিটালে থাকতে আমার ভালো লাগে না, তারপরেও এতদিন এক প্রকার জোর করেই থাকা লাগছে। কিন্তু আপনার চাপও তো বেড়ে গেল। কিভাবে? বাসায় রান্নার কাজ, অফিসে যাওয়া লাগবে, সাথে আন্টির দেখাশোনাও করতে হবে, চাপ তো বেশি। তা তো আগেও করা লাগতো। আচ্ছা নাবিলা, তাহলে এখন আমি আসি, কালকে আবার অফিসে যেতে হবে, রেডি থাকেন, আমি নিয়ে যাব এসে। আচ্ছা তাহলে এখন যান, আল্লাহ হাফেজ। বাই। বাসায় গিয়ে দরজা নক করতে আব্বা এসে দরজা খুলে দিল। আব্বা, আম্মা কোথায় আজ? তুমি দরজা খুলে দিলা যে? তোর মার শরীরটা ভালো না, মাথা ব্যথা বলে ডক্টর এসে দেখে গেছে, বলছি রেস্ট নেওয়ার জন্য। তুমি আমাকে কিছু বলনি কেন? রাগ করে মার কাছে যেতে যেতে বললাম আমি। তোর মাই বলতে না করেছে, তাহলে আমি কি করে বলবো? হয়েছে, থাক, আর বলা লাগবে না।
আম্মা এখন কেমন আছো? ডক্টর ঘুমের ওষুধ দিয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। ও, তুমি রাতের খাবার খাইছো? তোর মাকে একা রেখে আমি কখনো খেয়েছি? তুমিও পরে অসুস্থ হয়ে পড়বে, খেয়ে নাও, কিছু বলতেছি না। রে বাপ, তুই খেয়ে নে, টেবিলে সব রাখা আছে। তোমাদের একা রেখে আমি কিভাবে খাবো? আচ্ছা, তুমিও এখন রেস্ট নাও, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। তুইও খেয়ে ঘুমিয়ে পড় যা। চলে আসলাম ঘরে ফ্রেশ হয়ে। শরীর বিছানা রাখতেই চোখ দুটি ঝাপসা হয়ে গেল সারা দিনের ক্লান্তিতে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলাম আব্বা আম্মাকে সাহায্য করছে। এই বৃদ্ধ সময় এসেও তাদের এত ভালোবাসা দেখি আমার এই হিংসা হচ্ছে। এই যে, আমার তো দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। সরি বস, একটু লেট হয়ে গেছে মনে হয়। আচ্ছা আব্বু, তোমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং কিভাবে? তোর মাকে আমি কথা দিয়েছিলাম, সে রাগ করে যে সময় থাকবে আমি কিছু বলবো না, আর আমি যখন রেগে থাকবো তখন সে কিছু বলবে না। সে যেন তখন চুপ থাকে। এই জন্য আমাদের মাঝে রাগটা বেশিক্ষণ থাকে না, একটু পরে এসে আবার সব আগের মতো করে ফেলি। ও আচ্ছা, এই তাহলে আসল রহস্য? এটাই প্রধান কারণ। আর তোর মা কখনো আমার বলা কথার বিরুদ্ধে যায়নি, এর জন্যই হয়তো আমাদের শেষ সময় আমাদের মাঝে এত টান আছে। হয়েছে, আর বলা লাগতো না, যত সব আজারের কথা। আম্মা বলে উঠলেন, আচ্ছা আমার খাওয়া শেষ, তুমি আর আম্মা দুইজন খেয়ে ওষুধ খেয়ে রেস্ট নাও, আমি অফিসে যাচ্ছি। কোনো প্রয়োজন হলে একটা কল দিও আমাকে। আমি বের হয়ে হসপিটাল থেকে নাবিলাকে নিতে গিয়ে দেখি সে রেডি হয়ে বসে আছে। আমারই আজ লেট হয়ে গেছে। আন্টি মোটামুটি এখন ভালোই, মাইশাও যে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে বড় হয়ে গেছে, নিজের মাকে সেই দেখাশোনা করে রাখে। যাই হোক, নাবিলাকে নিয়ে অফিসের পথে রওনা দিলাম। আজকে আপনার আসতে লেট হলো কেন? কোনো সমস্যা হয়েছে? না, সব ঠিক আছে। মা একটু অসুস্থ হয়ে পড়েছিল কাল রাতে, ডক্টর এসে ওষুধ দিয়ে গেছে। ও আচ্ছা, এখন কেমন আছে? মোটামুটি ভালোই। আচ্ছা, আপনার প্রিয় রং কী? হঠাৎ এমন প্রশ্ন, বলুন না। এমনি জানতে চাইলাম। কালো কালার আমার পছন্দ। কোনো দিন কালো কাপড় পরতে দেখলাম না এই কয়দিনে একবারও। প্রিয় জিনিসগুলো এমনই হয়, প্রিয় হলেও বলা হয় না, পরা হয় না। তা অবশ্য ভুল বলেননি। আচ্ছা, অফিসে এসে পড়েছি, এখন নামুন আর আমার সাথে চলুন। ফাইলগুলো হাতে নিয়ে হাঁটতে যাব, তখনই ফাইলগুলো আমাকে দেন স্যার, অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটাই আমার কাজ, দিন। কিছু না বলে ফাইলগুলো ওর কাছে দিয়ে দিলাম একটা মুচকি হাসি দিয়ে। এখন চলুন। দুজন মিলে অফিসের ভিতরে ঢুকতেই সবাই দাঁড়ালো আমাকে দেখে। আমি হাতের ইশারায় সবাইকে বসতে বলে চলে গেলাম আমার চেম্বার। আসসালামু আলাইকুম স্যার, ম্যানেজার এসে বললেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যা বলেছিলাম করেছেন? জি স্যার, এই দেখুন। আপনি যান এখন, কোনো প্রয়োজন হলে ডেকে নিব। জি স্যার। নাবিলা, এটা আপনার ডেস্ক, আজ থেকে এখানে আপনি বসবেন। আমার প্রয়োজন হলে এখানে কলিং আছে, ওইটা বাজালে আপনি বুঝবেন আপনাকে ডেকেছি। জি স্যার। আচ্ছা, তো আমি এখন আমার চেম্বারে গেলাম। একটা কথা ছিল, বলবো? বলুন। এখানে কম্পিউটার রাখা আছে, আমি তো কম্পিউটার চালাতে পারি না। আচ্ছা, একটু পর এসে আমি কিছু শিখিয়ে দিয়ে যাব। কিছু ফাইল ছিল, ওইগুলো চেক করতে হবে। আচ্ছা, তাহলে যান। আমার চেম্বারে এক কোণে ছোট একটা ডেস্ক বানিয়ে দিয়েছি নাবিলাকে। এটা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। আর কাল দুপুরের পর অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। মেয়েটার মুখ আমার চেয়ার থেকে স্পষ্ট দেখা যায়। ম্যানেজার কাঁচা কাজ করে না, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করেছে। ফাইলগুলো দেখা শেষ করে নাবিলার ডেস্কে গেলাম। এই যে ম্যাডাম, একটু সরে বসুন। কেন, কম্পিউটার শেখাতে হবে না? এই দেখুন, এটা হলো পাওয়ার বাটন, চাপুন এটাতে। তারপর দাঁড়ান, আগে চালু হোক, সব লোড নিক। এটা হলো মাউস, এটা ধরুন। ধরলাম। এইভাবে না, হাতটা দিন, দেখিয়ে দিচ্ছি, বলে নাবিলার হাতের উপর হাত রাখতেই সে হাতটা সরিয়ে নিলেন। আপনি চালিয়ে শিখিয়ে দিন। উঠুন, আমি চালিয়ে শিখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে, বলে একে একে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। নাবিলা সব কিছু শেখার প্রবল আগ্রহ নিয়ে সব কিছু দেখছে। আচ্ছা, এখন আপনি একটু ট্রাই করুন। আমি ঠিক যা যা করলাম তা সে করলো। সব কিছু যেন একবার শিখিয়ে দিতেই বুঝে গেছে। আজকে এইটুকুই বারবার করুন, যেন না ভুলে যান। কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। নিজের চেম্বারে এসে বসতেই বাসা থেকে কল আসলো।
হ্যালো, তোকে সিলেটের একটা প্রজেক্টের জন্য ম্যানেজার কিছু বলেনি? হ্যাঁ বলেছে আব্বু, আমি ডেটটা একটু পিছিয়ে দিয়েছি। কেন? আব্বু, আমার জীবনের প্রথম প্রজেক্ট, আমি সেটা হারাতে চাই না, তাই 1 সপ্তাহ সময় নিয়েছি। ভালো সিদ্ধান্ত, আমি এর জন্যই কল দিয়েছিলাম। আম্মু কেমন আছে এখন? ভালোই, আগের থেকে অনেক। আচ্ছা তাহলে এখন রাখি। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে নাবিলা আসলো। দেখুন নাবিলা, আমি সিলেটের প্রজেক্টটা আপনার জন্য পিছিয়ে দিয়েছি। আগামী সপ্তাহে আমরা সিলেট যাচ্ছি। কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সপ্তাহ খানিকে আন্টি মোটামুটি সুস্থ হয়ে যাবে। প্লিজ আর কিছু বলবেন না। আমার প্রথম প্রজেক্ট হিসেবে এটা আমিও হাতছাড়া করতে চাই না, আপনাদের চেয়ারম্যান স্যারও না। জি স্যার, বলে চলে গেল নাবিলা। সারাদিন কাজ করে নাবিলাকে হসপিটালে ছেড়ে বাসায় চলে আসলাম। আজ আর ভিতরে ঢুকলাম না। নাবিলাকে বলেছি আমার মাইগ্রেন হচ্ছে, আপনি চলে যান। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। রাত তখন 3টা বাজে। হুট করে ঘুম ভাঙল। অনুভব করলাম খুব ক্ষুধা লেগেছে, তাই ফ্রিজের ভেতর থেকে কিছু টুকটাক খাবার খেয়ে কিছুটা পেট ভরে খেয়ে করিডোরে এসে দাঁড়াতেই আজকে অনেক দিন পর চাঁদ দেখতে পেলাম। আজকে কি ভেবে যেন খানিকটা বুকে কষ্ট পাচ্ছি। ইচ্ছে করছে বিশ্বস্ত কোনো একজন যদি তার বুকে মাথাটা শক্ত করে জড়িয়ে ধরে রাখতো, তাহলে হয়তো এই কষ্ট কিছুটা হ্রাস পেত। ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ার সাথে কিছুটা কষ্ট উড়িয়ে গিয়ে শুয়ে পড়লাম। সকালে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম অফিসের উদ্দেশ্যে। হসপিটালের সামনে থেকে নাবিলাকে নিয়ে আসলাম। আজকে আমাকে রিলিজ করে দিবে দুপুরের পর। ভালোই তো তাহলে। বাসায় নেওয়ার পর কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। অফিসের ভিতরে এসে নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসলো। আমি চেম্বারে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো। আসসালামু আলাইকুম স্যার, আমি মিথিলা। এই অফিসের সবগুলো প্রজেক্টের দায়িত্ব আমার উপরই থাকে। ও আচ্ছা মিস মিথিলা, তো সিলেটের প্রজেক্টের দায়িত্বটাও আপনার কাছে ছিল তাহলে? জি স্যার, সিলেটের প্রজেক্টও আমার কাছেই দায়িত্বে দিয়েছিলেন চেয়ারম্যান স্যার। ও আচ্ছা, প্রজেক্টের কাজ কত দূর? প্রজেক্টের কাজ প্রায় শেষ। এই নিন, এটা প্রজেক্টের পেন ড্রাইভ। আমাকে পেন ড্রাইভ দিলে তো হবে না, প্রজেক্টটার বিস্তারিত বুঝিয়ে দিতে হবে। জি স্যার, আমি ল্যাপটপে প্রজেক্টটা ওপেন করছি, তুমি সব কিছুর বিস্তারিত বুঝিয়ে বলো। মিথিলা সামনে থেকে ঘুরে আমার পেছন দিয়ে আসলো। মিথিলার সামনে থেকে সত্যিই দেখলাম নাবিলা এক দৃষ্টিতে তাকিয়ে আমাদের সব কিছু দেখছে। আমি তাকাতেই সে চোখ নামিয়ে নিল। মিথিলা মেয়েটা দেখতে মোটামুটি মন্দ না, ওয়েস্টার্ন পোশাক পরে আছে বিদায় কিছুটা খারাপ দেখাচ্ছে। মিথিলা বলল, এই যে স্যার, দ্বিতীয় প্রজেক্টটা সিলেটের। প্রজেক্টটা চালু করতে মিথিলা কিছুটা ঝুঁকে আমার দিকে সব কিছু বোঝানোর চেষ্টা করছে। স্যার, এগুলো হলো প্রজেক্টটা যেরকম হবে তার ছবি। স্যার, কিছু ছবি বাদ গেছে। হু আর ইউ? কোন সাহসে আমার হাত ধরেছ? নাবিলা ডেস্কটপ থেকে সবই দেখছিল। নীরবের এমন চিৎকার শুনে সেও দৌড়ে আসলো। সরি স্যার, ভুল হয়েছে, আর এমন হবে না। নেক্সট টাইম আমার সাথে এক চুলো ঘেঁষতে চাইলে একদম ডিরেক্ট আউট করে দেব। নাবিলা এসেও কিছু না বলে চলে গেল। মেয়েটার চোখে যেন হাসি দেখতে পাচ্ছি। তাহলে কি মিথিলাকে বকায় নাবিলা খুশি হয়েছে? আমার ভাবনা ছেদ ঘটিয়ে মিথিলা আবার প্রজেক্ট নিয়ে কথা বলছে। এখন সে দূরত্ব বজায় রাখলেও আমাকে সে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমার ঘাড়ে ফেলা তার প্রতিটা গরম নিঃশ্বাস এটাই বলছে। আমি কিছু না বলে বাধ্য হয়ে সব কিছু শুনছি। প্রজেক্ট শেষ হওয়ার মুহূর্তে আমার ঘাড়ে একটা নরম মাংসপিণ্ডের আলতো ছোঁয়া পেতেই ঘাড়টা সরিয়ে পেছনে তাকাতেই আমার অগ্নির চোখ দেখে মিথিলা বলল, সরি স্যার, বলেই দৌড়ে চলে গেল। মিথিলার এমন দৌড়ে চলে যাওয়া দেখে নাবিলা কিছুটা অবাক হয়ে আমার চেম্বারে আসলো। কি হয়েছে স্যার? এনি প্রবলেম? আজকাল মেয়েগুলো মনে হচ্ছে দিন দিন শুধু নিচেই নামছে। কেন স্যার, কি করেছে আপনি দেখেননি? প্রথমটা বুঝেছি আপনার শরীরে স্পর্শ করেছিল, কিন্তু দৌড়ে চলে যাওয়ার কারণ জানি না। আরে বললেন না, আমার আকৃষ্ট করার চেষ্টা করছে। ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে তারপর তো রীতিমতো যা করলো বলে বোঝানো সম্ভব না। এত সুন্দর হ্যান্ডসাম একটা বস পেলে তো সবাই চাইবে সুযোগ নিতে। আমি তো ভেতরে শুনলাম আপনাকে নিয়ে ঝগড়াও হচ্ছে সব মেয়েদের মাঝে। সবাই নাকি আপনার প্রেমে পড়ে গেছে। আপনার মনে হয় আমি বস না, আমাকে আপনার হ্যান্ডসাম লাগে না? কি বলছেন এসব? না, সবাই আমার প্রেমে পড়ে গেছে, আপনি শুধু বাকি রইলেন তাই বললাম আর কি। আজকে একটু দুপুরে তাড়াতাড়ি যেতে হবে। হসপিটাল থেকে সব রিপোর্ট নিয়ে পরে বাসায় যেতে হবে। রান্না করে তারপর আবার অফিসে আসতে হবে। আমি আপনার সাথে হসপিটালে যাব, চিন্তা করবেন না। আপনি গেলেই বোধ হয় একটু ভালো হতো। ডক্টরের সাথে কথা বলে আসতে পারতেন।
আচ্ছা, এখন যান, আমি একটা ফাইল দেখার আছে, দেখি আপনাকে নক করব। নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসে কাজ করছে। কিছুক্ষণ পর নাবিলাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। নাবিলা, আজকে আপনার কেমন লাগছে? কেমন লাগবে? আজকে আন্টিকে নিয়ে বাসায় যাবেন। আপনার এখন একটা ভালো চাকরিও আছে। সব কিছু ভেবে কেমন লাগছে? সবই আপনার জন্য। আল্লাহর কাছে কৃতজ্ঞ, সাথে আপনার উপরও। দুজন মিলে হসপিটালে গেলাম। নাবিলা আন্টির কাছে গিয়ে সব গুছিয়ে নিতে বললাম, আর আমি চলে গেলাম ডক্টরের নিকট। ডক্টরের কাছে গিয়ে সব কাগজপত্র নিয়ে চলে আসলাম কেবিনে। আন্টি একটু একটু হাঁটতে পারে। সব কিছু গুছিয়ে চলুন, এখন যাওয়া যাক। চলুন। আন্টি নিজে নিজে হেঁটে বাইরে আসলেন। নাবিলা ওর মাকে সাথে নিয়ে পেছনে মাইশা আমার সাথে বসলো। কিছুক্ষণ পরেই নাবিলাদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে সবাইকে নামিয়ে ঘরের ভিতর দিয়ে আমি চলে আসতে যাব, তখনই নাবিলা বলল, বসুন, আজকে দুপুরে আমাদের এখানে খেয়ে যান। বেশিক্ষণ লাগবে না রান্না করতে। বাসায় আব্বু আম্মু অপেক্ষা করছে। আজ না, অন্য কোনো দিন পেট ভরে খেয়ে যাব। নাবিলা বলল, আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু? আমি বললাম, অবশ্যই। যাওয়ার পথে আপনাকে নিয়ে যাব। না, আশা লাগবে না, আমি অফিসে যেতে পারবো। আর এলাকার মানুষরা দেখলে এটা নিয়ে গান বাজনা করবে। আচ্ছা, তো আমি সামনের বড় রাস্তায় দাঁড়াবো, সেখান থেকে উঠবেন। আচ্ছা, ওইখান থেকে ওঠা যায়? আচ্ছা, এখন তাহলে গেলাম, বাই। আল্লাহ হাফেজ বলে নাবিলা আমাকে বিদায় দিল। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বের হলাম। বড় রাস্তার সামনে কিছুক্ষণ অপেক্ষা করো, নাবিলা আসছে না দেখে কল দিলাম ওর নাম্বারে। কল ধরল। কই আপনি? আপনার জন্য অপেক্ষা করে আমি একটু সামনে এসে দাঁড়িয়েছি। মোড়ে অনেক রোদ, তাই সামনে এসে দাঁড়িয়েছি। আচ্ছা দেখেন আমাকে দেখতে পান কি না, আমি সামনে আসছি। দাঁড়ান, দেখতে পেয়েছি। আচ্ছা, তো আসেন। আপনি তো এত লেট কেন করলেন? আমি অনেকক্ষণ বসে থেকেই কল দিয়েছি। তাহলে তখন হয়তো আমি আসিনি, আর আপনি সামনে আসার পর আমি হয়তো এসেছি, তাই হয়তো দেখতে পাননি। নাবিলা বলল, ও আচ্ছা, এই তার আসল কারণ? শুনে পিছনে ফিরে তাকাতেই দেখলাম মিনহা। হ্যাঁ, এই তার কারণ। তোমার সমস্যা কি? আমার আবার কিসের সমস্যা? হ্যাঁ, তাই তো। তোমার সমস্যাতে আমার কেনই আসে যাবে? আর এই দেখো, ইনি হচ্ছে আমার ফিয়ান্সে। খুব শীঘ্রই বিয়ের কার্ডও পেয়ে যাবে। নাবিলার পেছন দিয়ে হাত রেখে বলল, নীরব, শোনো আমার কথাটা। তোমার কথা শোনার মতো আমার টাইম নেই। নাবিলার হাত ধরে গাড়িতে তুলে দিল নীরব। মিনা বলল, নীরব, এই নাম কোনো দিন মুখেও আনবি না, নেক্সট টাইম, মাইন্ডে। বলেই গাড়ি ফুল স্পিডে টান দিলাম। কিছু দূর এসে গাড়ির গতি কমিয়ে নাবিলাকে বললাম, নাবিলা, আমি দুঃখিত, আর আপনাকেও ধন্যবাদ তখন কিছু না বলার জন্য। নাবিলা একটা ঘোরের ভিতরে বলল, আচ্ছা, মেয়েটাকে আপনার প্রাক্তন? নীরব বলল, মেয়েটা কিন্তু সুন্দরী, আপনার থেকে কম। নাবিলার প্রতি নীরব যেমন দুর্বল হয়ে পড়েছিল, নাবিলাও আস্তে আস্তে নীরবের প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে নাবিলার মাও মোটামুটি সুস্থ হয়ে গেছে। এইভাবে কিছুদিন চলে গেল। নাবিলা, কাল আমরা সিলেট যাচ্ছি, রেডি থাকবেন। নীরব বলল। নাবিলা বলল, আচ্ছা, রেডি হয়ে থাকব। নীরব বলল, আপনি সকালে সব গুছিয়ে নিয়ে অফিসে চলে আসবেন। সকালে আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। আজকে আমাদের সাথে ড্রাইভার যাবে। সবাই এসে পড়েছে। নীরব নাবিলাকে উদ্দেশ্য করে বলল, আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? নাবিলা বলল, না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, গাড়িতে উঠুন। আমি ভিতরে বসতেই দেখি মিথিলা আমার পাশের সিটে বসে আছে। নীরব বলল, এই কি হলো এটা? আর তুমি কোথায় যাচ্ছ? মিথিলা বলল, বস, আমি না গেলে প্রেজেন্টেশন করবে কে? আচ্ছা, বের হও আগে। ইয়েস স্যার, প্রেজেন্টেশনের জন্য হলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে। বের হতে হতে বলল মিথিলা। নাবিলার দিকে তাকাতেই দেখলাম সে যেন রাগে গদগদ হয়ে অগ্নিচোখ ধারণ করেছে। আপনি এখানে বসুন। নাবিলাকে পেছনে ছিটে ইশারা করে বললাম। নাবিলা বলল, ধন্যবাদ। মিথিলা বলল, তো আমি কোথায় বসবো? নীরব বলল, সামনে ছিটে বসে পড়েন। নাবিলার পাশে বসতে বসতে বলল। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে উঠে বসলো সামনে। নীরব বলল, গাড়ি ঠিকমতো ড্রাইভ করবা, কোনো তাড়াহুড়া দরকার নেই। ড্রাইভারকে উদ্দেশ্য করে, আজকে নাবিলাকে ভালো করে দেখতে পারবো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আচ্ছা স্যার। গাড়ির ভিতর নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি নাবিলার দিকে।
আর সে বাইরের প্রকৃতি দেখে যাচ্ছে। চলন্ত গাড়ি থেকেই নীরবতা কিছুক্ষণ যেতে না যেতেই কোলাহলে পরিণত হয়ে গেল জ্যামে পড়ে। কিছুক্ষণ বাদেই জ্যাম কিছুটা শিথিল হলো, আবার চলছে গাড়ি। আমি নাবিলার দিকে এখনও তাকিয়ে আছি। সেও আরও চোখে খেয়াল করেছে অনেকবার। ঘন্টা দেড়েক পর একটা রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আবার রওনা দিলাম। সিলেট শহরে গাড়ি ঢোকার আগেই মিথিলা বলতে শুরু করলো, চায়ের রাজ্যে এসেছে, একসাথে ভিন্ন রঙের চা না খেয়ে যাবে না। এখানে আমরা একটা কাজের জন্য এসেছি, আগে কাজ শেষ করি, তারপর ভেবে দেখা যাবে। তাই বলে স্যার 1 কাপ চা খাওয়া যাবে না? সেটা পরে দেখা যাবে। কথা বলতে বলতে আগে থেকে বুকিং করা হোটেলের সামনে এসে গাড়ি থামলো। হোটেল ম্যানেজার আমাদের বুকিং করা রুমে নিয়ে গেল। মিথিলা আসার কথা আগে জানতাম না, তাই এখানে এসে আমার অনুরোধে একটা রুমের ব্যবস্থা করে দিল। কিন্তু আমাদের রুম থেকে একটু দূরে। নাবিলার রুম আর আমার রুম পাশাপাশি, এই পড়েছে একসাথে বুকিং করায়। সবাই যার যার রুমে শিফট হয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার পর বের হলাম। আমি, নাবিলা, মিথিলা একসাথে। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? নাবিলা আমাকে উদ্দেশ্য করে বলল। বলুন। সিলেটে যে মাজার আছে বড়, নামটা যেন কি মনে করতে পারছি না। হযরত শাহজালাল মাজার যে। ওই মাজারে যাই কিভাবে জানেন? কেন, আপনি যাবেন নাকি? আম্মা বলেছিল ওই মাজারে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে। আচ্ছা, আমিও যাব, চলুন। ওই মাজার নাকি অনেক জনপ্রিয়। সব মাজার অবিশ্বাস করলেও এটা কেন জানি আমার অবিশ্বাস হয় না, মনে হয় পবিত্র। মামা ভাগিনার ঝগড়ার কথা মোটামুটি সবাই জানে, আর তাদের জন্যই সিলেটকে হয়তো 12 আলিয়ার দেশ বলে। আপনাদের যেতে ইচ্ছে হলে যান, আমার এসবে ইচ্ছে নেই, মিথিলা বলল। নীরব বলল, তাহলে থাকেন আপনি, আমি আর নাবিলাই যাচ্ছি। দুজন একটা সিএনজি নিয়ে মাজার গেটে আসলাম। দেখলাম অনেক মানুষ, অথচ মাজারে কোনো অনুষ্ঠান নেই। দেখলাম রাস্তায় অনেক শারীরিক প্রতিবন্ধী, পঙ্গু এবং পাগল। অন্য পাশে দেখলাম সবার জন্য খাবার দেওয়া হচ্ছে। সব থেকে বড় জিনিস দেখে অবাক হলাম, এখানে প্রায় মহিলাই পর্দাশীল। অন্য সব মাজার থেকে এটা একটু ব্যতিক্রমী। নাবিলা রাস্তা থেকে একটা মোমবাতি কিনে নিল। মাজারের সামনে অনেক মানুষের ভিড় ঠেলে গিয়ে মোমবাতি জ্বালিয়ে বের হলাম। নাবিলা আন্টির জন্য বাইরের রাস্তা থেকে কিছু মিষ্টি জাতীয় কদমা, সন্দেশ এসব নিল। মাজার গেট থেকে রাতের খাবার সেরে হোটেলে আসলাম। মিথিলাকে ডেকে বলে দিলাম কাল সকাল সকাল যেন রেডি হয়ে থাকে, কাল প্রজেক্ট নিয়ে মিটিং হবে, প্রেজেন্টেশনে যেন কোনো কমতি না থাকে। সবাই চলে গেল। সকালে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে হোটেলের রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা শেষ করে রওনা দিলাম। অফিসে আমাদের ফুল দিয়ে রিসিভ করলো, সরাসরি মিটিং রুমে চলে গেলাম। নাবিলা, আমি আর মিথিলা 3 জন এক পাশে, অন্য পাশে ক্লায়েন্ট। প্রজেক্টের মাধ্যমে একে একে সব কিছু দেখাতে লাগলো মিথিলা। ক্লায়েন্টদের বোঝানোর জন্য যেন মোটামুটি সবই করছে। নিজের সবটুকু দিয়ে প্রেজেন্টেশন শেষ করলো মিথিলা। মিস্টার নীরব, আমি আপনার বাবার খুব কাছের একজন। আমি তাই সবার আগে আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করি। জি, আব্বু আমাকে সব বলেছে। এটাও বলেছে আপনার আজ এত বড় হওয়ার পেছনে আব্বুর যথেষ্ট হাত আছে। তিনি এই ডিলটা নিয়ে বেশি প্রত্যাশিত। হ্যাঁ, আমি আপনার আব্বুর প্রতি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আব্বুর প্রতি আপনার শ্রদ্ধা আর ভালোবাসা দেখি আমিও আপনার প্রতি শ্রদ্ধাশীল। আজকাল তো অনেকে একটু উপরে উঠতে পারলেই যে তুলেছে তাকে ভুলে যায়। আপনি আজও মনে রেখেছেন, এটাই আপনার সততার পরিচয়। আপনার সাথে কোনো একটা ডিল হলে আমিও খুব খুশি হব। ক্লায়েন্ট বলল, মিস্টার নীরব, আপনারা তো আরও 2 দিন আছেন, ঘুরেন, সিলেট শহরটাকে দেখেন। আমি কাল পরশু আপনাকে ডিলটার ব্যাপারে জানাবো। নীরব বলল, আচ্ছা, আপনার হ্যাঁ বলার অপেক্ষায় থাকলাম। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে মিটিংটা এখানেই ক্লোজ করি। অফকোর্স, উঠতে উঠতে বলল নীরব। বাট আপনার নামটাই তো জানা হয়নি। আমি আরিয়ান শিকদার। কিছুটা মন খারাপ করে মিটিং শেষ করে হোটেলে আসলাম। কারো মুখে কোনো কথা নেই, আমি জানি। তিনি আজ যেহেতু জানায়নি, সেহেতু তিনি এই প্রজেক্টে রাজি না। আমার প্রথম ডিল কি তাহলে হবে না? যাই হোক, এখন দুর্বল হলে চলবে না। তাই সবাইকে বললাম, কোনো মন খারাপের কিছু নেই। আমরা আমাদের যথেষ্ট করেছি। এখন ডিলটা যদি না হয় সেটা আমাদের ভাগ্যে নেই, তাই হয়নি। এটা ভেবে ছেড়ে দিন আর এই 2 দিন চিল করুন। মিথিলা বলল, স্যার। নীরব বলল, আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট। কোনো চিন্তা না করে কালকে আমরা বিভিন্ন রঙের চা 1 কাপে খেতে চলে যাব। মিথিলাকে থামিয়ে দিয়ে বলল। মিথিলা বলল, থ্যাংক ইউ স্যার।
নীরব বলল, আচ্ছা এখন যান, ফ্রেশ হয়ে আসেন, রাতের বেলায় একটু ঘোরাঘুরি করে খাবার খেয়ে আসবো। মিথিলা চলে গেল। আমিও রুমে ঢুকবো, পেছন থেকে নাবিলা বলে উঠল, আপনার মন খারাপ তাই না? কিছুটা তো হবেই। জীবনের প্রথম ডিলটাই যে ওয়েটিং লিস্টে চলে গেল, হয়তো হবেও না। চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন যান, ফ্রেশ হয়ে আসেন। নাবিলা বলল, বলে চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে বের হলাম। নাবিলাকে নক করতে সেও বের হয়ে আসলো। মিথিলাকে কল দিলাম, সে বলল তার একটু দেরি হবে। তাই আমরা গিয়ে হোটেলের রেস্টুরেন্টে বসলাম। 2টা কফি অর্ডার করে আমি কিছুটা দূরে গিয়ে একটা সিগারেট ধরালাম। আকাশটা আজ স্বচ্ছ, চাঁদের দিকে এক পানে তাকিয়ে আছি। খুব মায়া হচ্ছে। খারাপ সময় চাঁদটা একটু বেশি জলমল করে, আজও যেন তার ব্যতিক্রম না। সিগারেট ধরিয়ে আকাশের পানে কি দেখছেন? হাতে আগুন লাগবে তো? পেছন থেকে এমন প্রশ্ন শুনে তাকিয়ে দেখলাম